আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো। যদি দেখতে না পাওয়া যায় একটু বলো কাইন্ডলি। আসসালামু আলাইকুম মিস। জি মিস, স্ক্রিন দেখতে পাচ্ছি। গতকাল আমি তোমাদেরকে এই টপিকসের মানে এই টপিকসের উপর যে লেকচার ম্যাটেরিয়াল ছিল সেটার ইয়াটা দিয়ে দিয়েছিলাম, সবাই আশা করি পেয়েছো, দেখেছো সবাই? জি যদি মিস। দেখেছো জি মিস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুরু করছি। এটা আমরা লাস্ট ক্লাস আমরা একটু শুরু করেছিলাম যে আমরা যখন বিভিন্ন ধরনের পাইপ, প্রেসার পাইপ ডিজাইন করে থাকি, প্রেসার পাইপের ডেফিনিশন লাস্ট ক্লাসে আমি বলেছি, যেগুলো হচ্ছে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে পাইপের ইন্টারনাল যে ফ্লোটা হয় ক্যারি আউট করে, সেই ধরনের পাইপকে আমরা প্রেসার পাইপ বলে থাকি। সেগুলোর যে ডিফারেন্ট পাইপিং ম্যাটেরিয়াল হতে পারে, টিপিক্যালি ইউজড হয় প্রেসার পাইপের ম্যাটেরিয়াল হিসেবে, লাস্ট ক্লাসে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে দেখবো যখন আমরা পাইপ ডিজাইন করতে যাই, পাইপিং ম্যাটেরিয়াল সিলেকশনের সময় আমাদের আসলে আগে জানা থাকতে হবে যে পাইপের উপরে কি পরিমাণ লোড করবে বা কি পরিমাণ, আরো স্পেসিফিক ভাবে বললে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে। কারণ প্রত্যেকটা পাইপিং ম্যাটেরিয়াল কিন্তু তোমরা অলরেডি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স জানো এবং লাস্ট ক্লাসে কিছু দেখেছো যে প্রত্যেকটা পাইপিং ম্যাটেরিয়াল কিন্তু একই ধরনের স্ট্রেস রেজিস্ট করতে পারে না। হ্যাঁ, প্রত্যেক যেমন সব থেকে বেশি করে হচ্ছে স্টিলের অ্যাবিলিটি হচ্ছে সব থেকে বেশি। কংক্রিট শুধু যদি হয়, কংক্রিটের ক্যাপাসিটি খুব কম। তার তুলনায় কাস্ট আয়রন, ডাক্টাইল আয়রন পাইপ এগুলো কম্পারেটিভলি একটু বেটার। তো কত স্ট্রেস ক্যাপাসিটির আমাদের পাইপ লাগবে সেটা তো ডিপেন্ড করবে আসলে পাইপের উপরে কতটুকু লোড পড়বে, শুধু সেটার উপরে না, এনভায়রনমেন্টাল কন্ডিশন সেটার উপরেও ডিপেন্ড করবে। কারণ এখানে করোশন হতে পারে, অন্যান্য ধরনের প্রবলেম হতে পারে, সেগুলো উপর বেস করে আমরা পাইপিং ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে থাকি। তো আজকে আমরা দেখবো যে যখন আমরা স্ট্রেস ক্যালকুলেশন করবো যে কি কি টাইপের স্ট্রেস আসতে পারে এবং সেই স্ট্রেস গুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো। যে একটা পাইপের উপরে যখন আমরা ডিজাইন করি, স্ট্রাকচারাল ডিজাইন করো, তোমরা স্ট্রাকচারাল ডিজাইন করে এসছো, প্রথমে তো আমাদেরকে বের করতে হয় যে ওখানে কত ম্যাক্সিমাম স্ট্রেস আসবে, তারপর সেটা ধরে হচ্ছে আমরা সেকশনটা ডিজাইন করি। সিমিলারলি এইখানেও পাইপিং ম্যাটেরিয়াল যখন ডিজাইন করবে তোমাকে আগে দেখতে হবে যে সেখানে কত ম্যাক্সিমাম স্ট্রেস আসতে পারে এবং সেটা কি টাইপের, তারপর অ্যাকর্ডিংলি আমরা পাইপটাকে ডিজাইন করবো। তো টিপিক্যালি যে ফোর্স গুলো বা স্ট্রেস গুলো পাইপের উপরে কাজ করে, কিছু হচ্ছে তার ইন্টারনাল স্ট্রেস, আই মিন পাইপের ভিতর থেকে কাজ করে, আর কিছু হচ্ছে এক্সটার্নাল স্ট্রেস, এক্সটার্নাল বিভিন্ন ধরনের লোডের কারণে সেটার জন্য পাইপের উপরে স্ট্রেস ডেভেলপ করে। এছাড়াও অ্যাডিশনাল টেম্পারেচার চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল গুলো টেম্পারেচার সাসেপ্টেবল হয়, সেই ধরনের ইয়ার জন্য পাইপের বিভিন্ন ধরনের স্ট্রেস কাজ করে। প্রথমে আমরা দেখব ইন্টারনাল ফোর্স ডিউ টু স্ট্যাটিক হেড। স্ট্যাটিক হেডটা কি? স্ট্যাটিক হেড হচ্ছে পানি যখন ফ্লো করছে, এখানে দুইটা ছবি দেখানো আছে, আমরা প্রথমে এই ছবিটা দেখি, ডায়াগ্রাম 1টা দেখি। এখানে একটা পাইপের লংজিটিউডাল একটা সেকশন দেখানো আছে। তো এটার মধ্যে দিয়ে যদি পানি ফ্লো করে, এর মধ্যে যদি পানি ফ্লো করে, তো সেখানে কিন্তু ফ্লোয়িং ওয়াটারের জন্য একটা স্ট্যাটিক হেড যে স্ট্রেসটা ডেভেলপ করবে, সেটা পাইপের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রেস ডেভেলপ করবে। একটা হচ্ছে হুক স্ট্রেস, যেটা সার্কামফারেন্স ডিরেকশনে কাজ করবে, আর একটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস। তো প্রথমে আসি আমরা স্ট্যাটিক হেডটা বা তার স্ট্যাটিক প্রেসারের যে ইন্টেন্সিটি সেটা কতটুকু হবে, সেটা যদি আমি একটু ছবি এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা পাইপের ক্রস সেকশন। ওকে, আমি ধরে নিচ্ছি পাইপটাতে ফুল ফ্লো হচ্ছে না, পাইপটাতে পার্শিয়াল ফ্লো হচ্ছে। পাইপটার ডায়ামিটার যদি ডি হয়, বাট পাইপের মধ্যে পানি আছে এতটুকু, এবং এই যে হেডটা এখানে কাজ করছে সেই হেডটা হচ্ছে এইচ। তাহলে এখানে পানির মধ্যে ইন্টারনাল যে এই এই হেডে পানিটা ফ্লো করার কারণে তার স্ট্যাটিক যে প্রেসারটা ডেভেলপ করবে, দ্যাট ইকুয়ালস টু কত? দ্যাট ইকুয়ালস টু পানির যদি ইউনিট ওয়েট হয় গামা, আর যেই হাইটে এটা পানিটা এখানে ফ্লো করছে এই ফ্লো কন্ডুইটের মধ্য দিয়ে, তাহলে তার স্ট্যাটিক প্রেসার ইকুয়ালস টু হবে গামা ইনটু এইচ। আশা করি এই জিনিসটা সবাই জানো, তোমরা ফ্লুইড পড়ে এসছো। তাহলে যদি এই ইয়াতে আর যদি ফুল ফ্লো হয়, তাহলে হচ্ছে পানির স্ট্যাটিক প্রেসারটা কত হবে? ফুল ফ্লো হলে স্ট্যাটিক প্রেসারটা হবে হচ্ছে গামা ইনটু ডি। ক্লিয়ার? যদি এটা বুঝতে অসুবিধা আমাকে বলো, কিন্তু সাথে সাথে বলো। এটা হচ্ছে পানির স্ট্যাটিক প্রেসার। তো এই যে স্ট্যাটিক প্রেসারটা পানি যে ফ্লো করছে এইচ হাইটে অথবা ফুল ফ্লো হলে ডি হাইটে, এই প্রেসারের কারণে পানিতে কিন্তু দুই ধরনের এখানে স্ট্রেস ডেভেলপ করছে। এখানে আমি বলছি একটা হচ্ছে হুক স্ট্রেস আর একটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস। লংজিটিউডাল স্ট্রেস হচ্ছে ফ্লোয়িং ওয়াটার যে ডিরেকশনে থাকবে সেই লং ডিরেকশনে যদি যে স্ট্রেসটা ডেভেলপ করে সেটাকে লংজিটিউডাল স্ট্রেস বলা হয়, যেটা এই ফিগারে ফার্স্ট ফিগারটাতে দেখানো আছে। আমি ভ্যালু কত সেটাতে পরে আসি, জাস্ট আমরা যে কি টাইপের স্ট্রেস সেটা। এখানে দেখো, যদি স্ট্রেস ডায়াগ্রামটা দেখো তোমরা,
এখানে কিন্তু দুই ধরনের অ্যারো মার্ক করা আছে, একটা হচ্ছে ব্লু কালারের অ্যারো যেটা ভিতরের দিকে দেখানো যাচ্ছে, আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ যে রেড কালারের কিছু ছোট ছোট অ্যারো আছে। তো ব্লু কালারের অ্যারো দিয়ে যেটাকে বলা হয়েছে পি ইন্টু এ, এখানে পিটা হচ্ছে পানির যে স্ট্যাটিক প্রেসারটা, দ্যাট ইকুয়ালস টু গামা ইন্টু এইচ অথবা গামা ইন্টু ডি। ইন কেস অফ যদি ফুল ফ্লো হয় গামা ইন্টু ডি, আর যদি পার্শিয়াল ফ্লো হয় তাহলে হচ্ছে গামা ইন্টু এইচ। তাহলে এটার যদি স্ট্রেসটা হয় পি আর এরিয়াটা কত হবে যদি ফুল ফ্লো হয়, পুরো এরিয়াটা কি, এটা তো একটা সার্কুলার এরিয়া, তাহলে সার্কুলার এরিয়া হলে টোটাল এরিয়াটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে টোটাল যে ফোর্সটা এখানে এই পাইপের মধ্যে এই ডিরেকশনে যদি ফ্লো হয় কাজ করছে পানির ফ্লোর কারণে, সেটা হচ্ছে পি এ। আর এইটাকে ধরি আমরা যদি স্ট্রাকচারালি চিন্তা করি, যে স্ট্রাকচারে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে না থাকে তাহলে কি হবে, ফোর্সের কারণে পাইপের এই সেগমেন্টটা পুশ করে পাইপকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে যাবে না, জায়গা থেকে সরে যাবে। তো দ্যাট মিন্স অবশ্যই যদি ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে হয়, আমরা অলরেডি স্ট্রাকচারাল অ্যানালিসিস করে এসছো তোমরা, সেখানে কি হতে হবে, এইটার ইকুইভ্যালেন্ট ইকুয়াল এন্ড অপোজিট একটা স্ট্রেস কিন্তু পাইপকে ডেভেলপ করতে হবে, যদি পাইপকে যেই জায়গায় বসানো আছে সেই জায়গায় যদি সেটাকে ফিক্স থাকতে হয়। তো এইখানে উল্টা ডিরেকশনে যে ছোট ছোট অ্যারো দিয়ে দেখানো আছে, সেই স্ট্রেসটা হচ্ছে পাইপ যে স্ট্রেসটা ডেভেলপ করছে এই প্রেসারটাকে রেজিস্ট করার জন্য। ক্লিয়ার? এটাকেই আমরা বলছি স্ট্রেসটা হচ্ছে সিগমা এল, এবং সেটা কোন বরাবর কাজ করছে, পাইপের যে থিকনেসটা সেই বরাবর কাজ করছে, এবং সেটা টোটাল এরিয়া দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি টোটাল ফোর্সটা পেয়ে যাব, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু পি এ। লংজিটিউডাল স্ট্রেস হচ্ছে এইটা, যেটা হচ্ছে পাইপের ফ্লো এদিকে হচ্ছে সেটার ডিরেকশন বরাবর, সেটা ডিরেকশন বলতে সেই অ্যালং দ্য ডিরেকশন কাজ করছে, এক্সিয়াল ডিরেকশনে কাজ করছে যে স্ট্রেসটা, সেটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস বলা হচ্ছে, যেটাকে আমরা সিগমা এল দিয়ে ডিনোট করছি। আরেকটা স্ট্রেস আছে সেটা হচ্ছে হুপ স্ট্রেস, যেটা সার্কামফারেন্স ডিরেকশনে বা ট্রান্সভার্স ডিরেকশনে কাজ করছে। পরের ছবিটা যদি দেখো, পরের ছবিটাতেও কিন্তু ব্লু কালারে মার্ক করা যেই স্ট্রেস ডায়াগ্রাম দেখানো হয়েছে সেগুলো হচ্ছে পানির স্ট্যাটিক প্রেসারের কারণে যেই স্ট্রেসটা পাইপের উপরে ডেভেলপ করছে। তো পাইপের মধ্যে যদি এইভাবে পানি ফ্লো করে, শুধুমাত্র তো এই ডিরেকশনে লংজিটিউডাল ডিরেকশনে পাইপকে ফোর্স দিবে না, তাই না, তখন কি করবে, পাইপের যে চারপাশের সার্কামফারেন্স বরাবরও কিন্তু এই পানিটা ফোর্স অ্যাপ্লাই করবে বা স্ট্রেস দিবে। তো সার্কামফারেন্স ডিরেকশনে স্ট্যাটিক প্রেসারের কারণে যে ফোর্সটা বা প্রেসারটা ডেভেলপ করছে, দ্যাট ইকুয়ালস টু পি ইনটু এ। পি হচ্ছে গামা এইচ অথবা গামা ডি ডিপেন্ডিং অন দা ডেপথ অফ দা ফ্লো, আর এ হচ্ছে সার্কামফারেন্স যে এরিয়াটা পাইপের থাকছে সেটা। এইখানে যে সেগমেন্টটা ড্র করা আছে সেকেন্ড ডায়াগ্রামে, সেটা হচ্ছে আসলে এইখান থেকে যদি লম্বা বরাবর আমরা একটা সেগমেন্ট কেটে নেই, হাফ কেটে নেই, তাহলে যা দেখা যাবে তা। তো সার্কামফারেন্স বরাবর পানি যদি এইদিকে ফোর্স দেয় পাইপকে, চারপাশে যদি ফোর্স দেয় এবং পাইপটা যদি ভেঙে না যে রেজিস্ট করে সেটা যদি জায়গা মতো থাকে, ফিক্স থাকে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, দ্যাট মিন্স হচ্ছে এখানে ইকুয়াল এন্ড অপোজিট অবশ্যই একটা স্ট্রেস ডেভেলপ করবে। এবং ইকুয়াল এন্ড অপোজিট যে স্ট্রেসটা ডেভেলপ করছে তোমরা দেখতে পাচ্ছ যে থিকনেস বরাবর, সেইটাই হচ্ছে হুপ স্ট্রেস, যেটাকে আমরা এখানে সিগমা এইচ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, সিগমা এইচ দিয়ে ডিনোট করছি, এবং সিগমা এইচ এর যে ভ্যালুটা ডিরেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, পানির ফ্লো হচ্ছে এইদিকে অথবা এইদিকে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে বা ট্রান্সভার্স ডিরেকশনে এই হুপ স্ট্রেসটা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পানির যে ফ্লোয়িং ওয়াটার তার যে স্ট্যাটিক প্রেসার আই মিন পি, সেটার কারণে দুই ধরনের স্ট্রেস ডেভেলপ করতে পারে, একটা হচ্ছে লংজিটিউডাল ডিরেকশনে যেটা লংজিটিউডাল স্ট্রেস বলছে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশনে অথবা হচ্ছে সার্কামফারেন্স ডিরেকশনে, সেটাকে হুপ স্ট্রেস হিসেবে ডিফাইন করা হচ্ছে। তো এইটা কিভাবে ডিরাইভেশন আমরা যাব না, শুধুমাত্র আমরা এটার ভ্যালুটা এখানে দেখে নিচ্ছি। আসলে এটার যে ডিরাইভেশন মেইনলি করেছেন সায়েন্টিস্ট হুপ, তার নাম অনুযায়ী এখানে ট্রান্সভার্স ডিরেকশনে যে স্ট্রেসটা ডেভেলপ করছে সেটাকে হুপ স্ট্রেস বলা হচ্ছে, এবং এটাকে সিগমা এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে, যে স্ট্রেস দ্যাট ইকুয়ালস টু পি ইনটু ডি ওভার 2t। পি হচ্ছে স্ট্যাটিক প্রেসার ইকুয়ালস টু গামা এইচ অর গামা ডি। এখানে এইচ কে আসলে একটা ইউনিভার্সাল টার্ম দিয়ে এখানে বোঝানো হয়েছে যে স্ট্যাটিক হেডটা কতটুকু, এইচটা তোমার ডায়ামিটারের থেকে ছোটও হতে পারে অথবা ইকুইভ্যালেন্ট টু ডায়ামিটারও হতে পারে। ওকে, গামা এইচ আর গামা ডি সেটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার, ডি হচ্ছে থিকনেস অফ দা থিকনেস না, ডি হচ্ছে ডায়ামিটার অফ দা পাইপ, ডি হচ্ছে থিকনেস অফ দা পাইপ। এভাবে আমরা হুপ স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারি। আর লংজিটিউডাল স্ট্রেসটা বা টেনসাইল স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারি এভাবে, পিডি স্কয়ার বাই 4t ইনটু ডি বাই টি। এখন সাধারণত যে ওয়াটার সাপ্লাই পাইপটা বা সুয়ার পাইপ যেগুলো নেটওয়ার্কে
আমরা লে ডাউন করে থাকি, সেগুলো তুলনামূলকভাবে টিটা থিকনেসটা ডি এর তুলনায় অনেক বেশি। দ্যাট মিনস ডি প্লাস টি ইকুয়ালস টু, এভাবে বলা যায় ডি প্লাস টি ক্লোজ টু টি। যেহেতু ডি এর ভ্যালুটা টি এর ভ্যালুটা অনেক ছোট, এই জন্য ডি প্লাস টি কে আমরা ডি এর কাছাকাছি ভ্যালু বলতে পারি। যদি নিচের এই ভ্যালুটা, যেটাকে আমরা ডিভাইড করছি, ডি এর ইকুইভ্যালেন্ট হয়, তাহলে দেখো ডি ডি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে সিগমা এল ইকুয়ালস টু পিডি ওভার 4। তো দেখতে পাচ্ছো লংজিটিউডাল স্ট্রেস আর হুপ স্ট্রেস ক্যালকুলেট করা যাচ্ছে, বাট যদি দুইটার ভ্যালুকে আমরা কম্পেয়ার করি, এই দুটোর মধ্যে কোন স্ট্রেসটা বেশি আসবে। একই পরিমাণ স্ট্যাটিক হেডের কারণে হুপ স্ট্রেস বেশি ডেভেলপ করছে নাকি লংজিটিউডাল স্ট্রেস ডেভেলপ করছে, কত বেশি? খুব স্ট্রেস বেশি ডেভেলপ করছে, কতটুকু বেশি? মিস দ্বিগুণ। দ্বিগুণ। হ্যাঁ, তো আসলে দুইটি আমি ক্যালকুলেট করছি, কিন্তু যেটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে স্ট্রেসটা, মানে যেটা হচ্ছে তোমার ডিজাইন ক্রাইটেরিয়া হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে হুপ স্ট্রেস আসতে পারে। কারণ যেহেতু হুপ স্ট্রেসের ভ্যালুটা আমরা তো দেখবো যে স্ট্রেসটা রেজিস্ট করতে পারি, হুপ স্ট্রেসের ভ্যালুটা লংজিটিউডাল স্ট্রেসের দ্বিগুণ। তো এই ভ্যালুটা আসলে মেইন ইম্পর্টেন্ট, এই স্ট্যাটিক হেডের কারণে কতটুকু স্ট্রেস ডেভেলপ করে এটা আমরা বের করে থাকি। লংজিটিউডাল স্ট্রেসটা ইম্পর্টেন্ট না এই কারণে না যে স্ট্রেস ডেভেলপ করছে না, বাট লংজিটিউডাল স্ট্রেসের থেকে হুপ স্ট্রেস বেশি, এইটা রেজিস্ট করতে পারবে কিনা এই ধরনের পাইপিং ম্যাটেরিয়াল আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সট আসো আরেকটা ইন্টারনাল ফোর্স। স্ট্যাটিক ক্ষেত্রে হচ্ছে মেজর ইন্টারনাল ফোর্স, কিন্তু আরেক ধরনের ইন্টারনাল ফোর্স ওয়াটার সাপ্লাই পাইপে খুব কমন দেখা যায়, সেটা হচ্ছে ওয়াটার হ্যামারের কারণে যে ইন্টারনাল ফোর্সটা ডেভেলপ করে। ওয়াটার হ্যামারটা খুব সহজ ভাষায় যদি বলি, অনেকে হয়তোবা সেটা এক্সপেরিয়েন্স করেছো, যদি আমরা খুব দ্রুত অনেক জায়গাতে, অনেক ক্ষেত্রে, সব জায়গাতে না, ট্যাপটা হঠাৎ করে বন্ধ করে দিই, ভিতরে দেখা যায় যে যে পাইপলাইন থাকে, পাইপলাইনে যখন পানিটা ফ্লো করতে থাকে এক ধরনের সাউন্ড শোনা যায়। সেটা সাউন্ডটা বেশি শোনা যাবে নাকি কম শোনা যাবে সেটা ডিপেন্ড করবে আসলে পাইপলাইনে যে পানির ফ্লোটা ছিল সে ফ্লোর ভ্যালোসিটি বা ফ্লো রেটটা কতটুকু এবং পাইপলাইনের সাইজ, এগুলো অনেকগুলোর উপরে ভ্যারি করবে। কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায়। এরকম কি কেউ শুনেছো যে পাইপলাইনের ভিতরে ট্যাপটা বন্ধ করার পরে বা ফসেটটা বন্ধ করার পরে ভিতরে কোনো ধরনের ব্যাঙ্গিং, কোনো ধরনের নকিং আওয়াজ শোনা যায়? কেউ কি এই ধরনের এক্সপেরিয়েন্স করেছো? আচ্ছা, এটা আসলে আমরা যেহেতু আমরা কেন শুনতে পাচ্ছি না, আমাদের যে পাইপলাইন গুলো সেটা একটু আগে বলেছি, এগুলো আসলে ডিপেন্ড করবে তোমার ফ্লো রেট বা ভেলোসিটির উপরে। তো যেহেতু পাইপলাইনে এন্ডে আসলে এটার ভ্যালুটা ছোট হয়, ফ্লো রেট বা ভেলোসিটির ভ্যালুটা অনেক কম হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকেই তারপরেও কিন্তু শুনতে পায়। হ্যাঁ, আমি অন্য সেকশনে জিজ্ঞাসা করি, তারা কিন্তু দুই একজন বলেছে তারা শুনতে পায়। গড়গড় আওয়াজ শোনা যায়, গড়গড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের অনেক, বললাম তো দুই ধরনের হতে পারে। বড় ইয়া হলে ব্যাঙ্গিং এর মতো খুব জোরে জোরে আওয়াজ শোনা যায় যদি বড় পাইপলাইন হয়, কিন্তু হচ্ছে ছোট পাইপলাইনে অনেক সময় মানে আস্তে আস্তে নকিং এর মতো সেই ধরনের একটা আওয়াজ শোনা যায়। কিন্তু এটা কখন হয়? যখন তোমার ফ্লোয়িং ওয়াটার থাকে তখন না, কিন্তু যখন আমরা বন্ধ করে দেই পানির ট্যাপটা বা ভালভটা, এটা ট্যাপ তো আসলে ওয়ান কাইন্ড অফ ভালভ, সেটা দিয়ে আমরা ফ্লোটাকে কন্ট্রোল করছি, সেটা যখন বন্ধ করে দেই তখনই কিন্তু এই ধরনের আওয়াজ শোনা যায়। এই ধরনের যে ফোর্সটা, মানে এই যে সাউন্ডটা, এটাকে আসলে ওয়াটার হ্যামারিং বলা হয়। হ্যাঁ, যে লাউড একটা ব্যাঙ্গিং আওয়াজ বা নকিং আওয়াজ শোনা যায় পাইপের মধ্যে, যে হ্যামার দিয়ে হিট করলে মনে হয় যেন যে ধরনের আওয়াজ শোনা যায়, যে একটা প্রোপাগেশন হচ্ছে পাইপের ভিতরে, সেই ধরনের আসলে যে ফোর্সটা, এটা হচ্ছে ওয়াটার হ্যামারিং। এটা কেন হয়? এটা হয় আসলে সাডেনলি যদি পাইপলাইনের কোথাও যদি পানি ফ্লো করছে, এমন অবস্থায় যদি আমরা পানি ফ্লোটাকে বন্ধ করে দিই, সেখানে যে প্রেসারের যে মোমেন্টারি চেঞ্জ হয়। হ্যাঁ বলো। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর। ম্যাম, ওই স্পটলাইটটা এনে পড়ালে একটু সুবিধা হয় ম্যাম, তাছাড়া মানে কোন দিকে কোনটা বোঝা যাচ্ছে না। আচ্ছা শিওর। তো ওয়াটার হ্যামারিংটা বললাম যে লাউড ব্যাঙ্গিং বা নকিং নয়েজকে আমরা এখানে ওয়াটার হ্যামারিং বলছি। যেটা হ্যামারিং কিন্তু না, আসলে যে হ্যামার দিয়ে যদি আমরা পাইপে বাড়ি দিই, যে ধরনের একটা সাউন্ডের প্রোপাগেশন হতে পারে, সেই ধরনের যে আওয়াজটা পাওয়া যায় সেটাকে ওয়াটার হ্যামারিং বলে। তো এই ধরনের ওয়াটার হ্যামারিং এর কারণেও ইন্টারনাল ফোর্স ডেভেলপ করতে পারে, যেটা আমাদের পাইপলাইনকে ড্যামেজ করতে পারে। তো এটা কেন হয়, আমি এই জায়গাগুলো পড়ার আগে আমরা পরের যে ফেজ গুলো পরের স্লাইডে আছে, আমি একটু ডেসক্রাইব করছি। তোমরা যদি ছবিটা একটু ভালো করে দেখো, এখানে তিনটা কেস বলা আছে, তিনটা ফেজ বলা আছে। ফার্স্ট যে ফেজটা বলা আছে, এখানে একটা পাইপলাইন দেখা যাচ্ছে, পাইপলাইনে দুইটা মাঝখানে একটা ভালভ লাগানো আছে, যেই ভালভটাকে অন অফ করা যায়। ওকে, তো এদিক থেকে পানিটা আসছে, এই পাশ থেকে, এটা আপস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম। তো ভালভটা বন্ধ আছে, ভালভটা যদি বন্ধ থাকে পানিটাও
স্টপ করা আছে, ফ্লোয়িং ওয়াটারটা এখানে রেস্টে আছে। রেস্টে থাকলে পানির যেই প্রেসারটা সেটা এখানে কিন্তু চারপাশে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ওকে, নেক্সট যে ফেজটা আমরা দেখতে পাচ্ছি যে ভালভটা এখানে ওপেন করে দেওয়া হয়েছে। তো ভালভটা ওপেন করে দেওয়ার পরে এখানে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে পানিটা ফ্লো করছে, অথবা আমরা বলতে পারি হাই প্রেসার রিজিয়ন থেকে পানিটা তো অবশ্যই লো প্রেসার রিজিয়নের দিকে ফ্লো করতে থাকবে। এভাবে করে পানিটা ফ্রিলি এইদিকে হচ্ছে ফ্লো করছে। তো এই ধরনের ভালভটা এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা পাইপ লাইনের মাঝখানে আছে, অথবা ভালভ কিন্তু পাইপ লাইনের এন্ডেও থাকতে পারে। যেমন আমি একটু আগে বলেছি যে আমাদের বাসায় যে সমস্ত ফিক্সচার গুলোতে আমরা যে পাইপ গুলো ইউজ করে থাকি, ট্যাপ গুলো ইউজ করে থাকি, সেগুলো কিন্তু একটা পাইপ লাইনের এন্ডের একটা ফিক্সচার বা ভালভ। তো সেরকম হতে পারে যে ভালভটা একদম এন্ডেও হতে পারে, অথবা একটা ইন্টারমিডিয়েট ভালভও হতে পারে। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ভালভ, একটা পাইপ লাইনের মাঝখানে বসানো আছে। তো কিন্তু একই জিনিসই ঘটে, মানে প্রিন্সিপালটা বা ভিতরে যে মেকানিজমটা সেটা একই রকম। ওকে, তো ভালভটা ওপেন করে দেওয়া হয়েছে, পানিটা এখানে আইদার যদি ফ্রি আউটলেট হয় সেদিকে মুভ করবে, অথবা হচ্ছে যদি একটা পাইপলাইনের মধ্যেই থাকে তাহলে সেখানে হাই প্রেসার রিজিয়ন থেকে আস্তে আস্তে ডাউন স্ট্রিমের দিকে লো প্রেসার রিজিয়নের দিকে ট্রাভেল করবে। থার্ড যে ফেজটা দেখানো হচ্ছে সেখানে ভালভটাকে খুব দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। যখনই ভালভটাকে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে পানি ফ্লো করছিল, হঠাৎ করে আমি ভালভটা বন্ধ করে দিলাম, তাহলে পানিটা এসে কি করবে, এখানে একটা ধাক্কা খাবে না, পানির যে কলামটা থাকবে ফ্লোয়িং ওয়াটারে সাডেনলি স্টপ হয়ে যাচ্ছে, এবং সেটা স্পেশালি হাই ভেলোসিটিতে থাকলে সেটা কিন্তু খুব হাই প্রেসারে এসে এই ভালভের মধ্যে ধাক্কা খাবে, এবং তারপর সেটা করবে কি একটা শক ওয়েভ জেনারেট করবে। যে শক ওয়েভটা পিছনের দিকে প্রপাগেট করতে থাকবে। এখানে এটা এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে পিছনের দিকে আস্তে আস্তে শক ওয়েভটা প্রপাগেট করতে থাকবে। কিন্তু প্রপাগেট করতে থাকবে শুধু তা না, প্রপাগেশনের সময় এটা কিন্তু পাইপলাইনের যেই ওয়ালগুলোতে কিন্তু ধাক্কা খাবে। যখনই ওয়ালের মধ্যে এই শক ওয়েভ গুলো ব্যাক প্রপাগেশনের কারণে যখন ধাক্কা খাবে, তখনই কিন্তু এক ধরনের নয়েজ, ব্যাঙ্গিং নয়েজ বা নকিং নয়েজ যেটা আমরা বললাম সেটা জেনারেট করবে, এবং এই প্রপাগেশনটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই যে বাড়তি এনার্জিটা তৈরি হয়েছে শক ওয়েভের মাধ্যমে, সেই এনার্জিটা ডিসিপেশন করতে না পারবে। এখন ডিসিপেশন কতক্ষণে যে করবে, এই পাইপের ডায়ামিটার সামহাও যখন ব্যাকে যেতে থাকবে, ব্যাকে যেতে যেতে যদি কোথাও পাইপের সাইজ বড় হয়ে যায় বা এই ধরনের কোনো সেগমেন্ট আসে যেখানে হচ্ছে জয়েন্ট থাকে, সেইখানে হচ্ছে এই এনার্জিটা ডিসিপেশন হবে, এবং সেইখানে হচ্ছে নকিংটা বন্ধ হবে। মানে নকিংটা কিন্তু শক ওয়েভটা এরকম না যে আনলিমিটেড লেন্থ পর্যন্ত ট্রাভেল করবে, এটা ট্রাভেল করতে থাকবে আনটিল যতক্ষণ পর্যন্ত না পাইপে কোনো একটা সেগমেন্ট পাচ্ছে, ইদার হচ্ছে লার্জার ডায়ামিটার অথবা জয়েন্ট সেকশন, যেখানে এই এনার্জিটা ডিসিপেট হয়ে যাবে। কিন্তু এই যে ট্রাভেল করবে অ্যালং দ্য পাথ অফ দ্য পাইপ, সেটার জন্য এই শকওয়েভটা ট্রাভেল করার সময় এক ধরনের আওয়াজ হবে, যেটা কি আমরা বলছি হচ্ছে ওয়াটার হ্যামারিং। তো এখন বলতে পারো হ্যাঁ হোক একটু সাউন্ড হচ্ছে, সমস্যা কি? ইভেন অনেকেই কিন্তু এটাকে আসলে ইগনোরও করে যে ওয়াটার হ্যামারিং কোনো প্রবলেম না, ঠিক আছে, কিন্তু এটা আসলে প্রবলেম, স্পেশালি বড় পাইপে যেখানে হচ্ছে মেজর যে পাইপলাইন গুলো থাকে ওয়াটার ট্রান্সমিশনে, ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, সেখানে এইটার কারণে এই যে বললাম যে ওয়ালে যে প্রেসারটা ডেভেলপ করে সেটা 1000 PSI পর্যন্ত কিন্তু হতে পারে। 1000 PSI প্রেসার বুঝতে পারছো যে সেটা হিউজ, সেটা হয়তোবা পাইপটা কিন্তু রেজিস্ট করতে নাও পারে। না পারলে সেখানে কি হবে, যেখানে পাইপটা রেজিস্ট করতে পারছে না সেখানে কি হবে, কি হবে বলো? ফেটে যেতে পারে। ফেটে যাবে, হ্যাঁ, এবং ফেটে যায়ও। তো হয়তোবা যেটা হয় যে ওয়াটার হ্যামার হয়তো একবার দুইবার হলে সেটা সমস্যা হয় না, কিন্তু কন্টিনিউয়াসলি যদি একটা পাইপলাইনে এই ধরনের ওয়াটার হ্যামারিং হয় তাহলে কিন্তু পাইপলাইনে রাপচার হতে পারে, স্পেশালি জয়েন্ট গুলো যেগুলো উইক জায়গাগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে এটাকেই বলা হচ্ছে ওয়াটার হ্যামারিং এর কারণে যে ইন্টারনাল ফোর্সটা ডেভেলপ করছে, এখানে কি হচ্ছে পানির যে কাইনেটিক প্রেসারটা ছিল সেটা হঠাৎ করে সাডেন যে মোমেন্টারি চেঞ্জ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে পাইপের মাধ্যমে, সেটার কারণে কিন্তু এই ধরনের হ্যামারিংটা হচ্ছে। যেটা সাধারণত কখন হয়, যখন আমরা সাডেনলি একটা আউটলেট বন্ধ করে দিচ্ছি এবং আউটলেটে দ্রুত পানিটা ফ্লো করছিল, সেটা যখন সাডেনলি বন্ধ করে দেওয়া হয় ট্রিমেন্ডাস প্রেসার ডেভেলপ করছে, এবং সেই সার্জটা অ্যালং দ্য পাইপ মুভ করে এই ধরনের ওয়াটার হ্যামারিং করছে। তো ওয়াটার হ্যামারিংটা ছোট পাইপগুলোর ক্ষেত্রে অনেক সময় ইগনোর করা হয়, কিন্তু যেখানে বড় সেগমেন্ট সেখানে সাধারণত ওয়াটার হ্যামারিংটা ইগনোর করা হয় না সেখানে। এবং যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিয়েন্সেস থাকে, অ্যাপ্লিয়েন্সেস বলতে অ্যাডিশনাল যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করে থাকি ওয়াটার সাপ্লাই সিস্টেমে, যেমন পাম্প বা আদার হট ওয়াটার সিস্টেমের জন্য, কোল্ড ওয়াটার সিস্টেমের জন্য অ্যাডিশনাল সমস্ত অ্যাপ্লিয়েন্সেস ইউজ করে থাকি, সেখানে যদি ওয়াটার হ্যামারিং হয় ওই অ্যাপ্লিয়েন্সেস গুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
তো সেইখানে ওয়াটার হ্যামারটাকে কন্ট্রোল করার জন্য একদম টোটালি তো 100% এলিমিনেট করা সম্ভব হয় না, বাট কন্ট্রোল করা সম্ভব। তো কন্ট্রোল করার জন্য এই ধরনের ওয়াটার হ্যামার অ্যারেস্টার ব্যবহার করা হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওয়াটার হ্যামার অ্যারেস্টার। এই ধরনের ওয়াটার হ্যামার অ্যারেস্টারটা আসলে সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে, এটা ডিপেন্ড করবে যেই পাইপলাইনে আমরা সেট করছি সেই পাইপলাইনের ফ্লো বা তার ভেলোসিটির উপর ডিপেন্ড করে কতটুকু প্রেসার আসতে পারে, শক ওয়েভের যেই ইন্টেন্সিটিটা সেটা কতটুকু হতে পারে তার উপরে বেস করে আমরা ওয়াটার হ্যামার অ্যারেস্টারের সাইজটা সিলেক্ট করে থাকি। তো এখন আমরা দেখব ওয়াটার হ্যামার অ্যারেস্টারটা কাজ করে কিভাবে। ওকে, ছবিতে যদি আমরা একটু দেখি, এটা সেম পাইপলাইন যেটা একটু আগে আমরা দেখলাম, সেই ধরনের একটা পাইপলাইন। পানিটা এখানে, অবশ্য পানির ফ্লোটা এইদিকে, পানির ফ্লোটা এখানে যে ওয়াটার ফ্লো লেখা আছে, পানির ফ্লোটা এইদিকে, এখানে একটা ভালভ বসানো আছে। তো আমরা যদি ওয়াটার হ্যামারটা নাই ধরে নেই, তাহলে সিমিলার আগের মতনই একইভাবে ওয়াটার হ্যামারটা জেনারেট করতে পারে। পানিটা যখন ফ্লো করবে তখন কোনো ধরনের হ্যামারিং হবে না, কিন্তু যখনই আমরা ভালভটা সাডেনলি ক্লোজ করে দিব, সেটা পানিটাই সেখানে খুব ট্রিমেন্ডাস প্রেসারে ধাক্কা খাবে কাইনেটিক এনার্জির কারণে, তারপর সেখান থেকে শক ওয়েভ ব্যাক প্রপাগেট করবে। এই পর্যন্ত একই রকমই থাকবে, কিন্তু এখানে আমরা একটা আপ স্ট্রিমে, যেখানে আমরা ভালভ বসাচ্ছি, ভালভের আপ স্ট্রিমে এখানে একটা ওয়াটার হ্যামার অ্যারেস্টার বসানো আছে। সেইটা এই যে শক ওয়েভটা থাকবে সেই শক ওয়েভটাকে অ্যাবজর্ব করার জন্য কাজ করবে। এবং তোমরা যদি ছবিতে দেখো, দেখা যাচ্ছে যে ওয়াটার হ্যামার অ্যারেস্টারের পরের দিকে, মানে তার আগে যে অংশটুকু থাকলো, এখানে শক ওয়েভ প্রচুর ছিল, এখানে একটা স্পাইক তৈরি হয়েছে, তারপর কিন্তু আর খুব একটা এখানে শক ওয়েভটা থাকছে না। আই মিন এইখানের মধ্যে, এই চেম্বারটুকুর মধ্যে এই যে শক ওয়েভ যে এনার্জিটা তৈরি করছে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এখন আসো ওয়াটার হ্যামার অ্যারেস্টারের এলিমেন্ট গুলো কি কি এবং শক ওয়েভ যে এনার্জিটা অ্যাবজর্ব করছে সেটা কিভাবে করছে। তো এইখানে দুইটা ও রিং পিস্টন আছে। ও রিং পিস্টনের আমি একটু এই সাইডে ড্র করছি, কারণ তাহলে ছবিটা আবার ইয়া হয়ে যাবে। দুইটা পিস্টন, হ্যাঁ, দুইটা পিস্টন, যেটার অরিজিনাল পজিশনটা হচ্ছে এইখানে, এইখানে থাকবে। আর ও রিং পিস্টনের উপর যে চেম্বারটুকু থাকবে সেখানে কম্প্রেসড এয়ার চেম্বার থাকবে। এবং এখানে কতটুকু এয়ার থাকবে এটা প্রথমেই বলেছি, বা এয়ার কতটুকু দরকার বা সাইজ কতটুকু হবে এটা ডিপেন্ড করবে কিন্তু আমাদের শক ওয়েভের ইন্টেন্সিটির উপর। পাইপ সাইজ বড় হলে অবশ্যই সেখানে শক ওয়েভ বেশি জেনারেট করবে, সেই অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেট করে সেই অনুযায়ী কম্প্রেসড গ্যাস কিন্তু ভরা থাকবে। তাহলে এখানে দুইটা ও রিং পিস্টন থাকলো, যেগুলো অরিজিনাল পজিশন হচ্ছে এইখানে, তার উপরের যে অংশটুকু এখানে কিন্তু কোনো পানি নেই, এখানে আছে কম্প্রেসড এয়ার চেম্বার। ওকে, তো যখনই এখানে আমরা ভালভটা বন্ধ করে দিচ্ছি তখন শক ওয়েভ জেনারেট করছে। শক ওয়েভ জেনারেট করে এই যে ও রিং পিস্টনটা থাকবে সেগুলোকে পুশ করে, ঠিক আছে, পুশ করে প্রেসারাইজ করে সেগুলোকে উপরের দিকে উঠিয়ে দিবে। এবং এখানে যে কম্প্রেসড এয়ার চেম্বারটা থাকবে সেই কম্প্রেসড এয়ার চেম্বারটা এই যে শক ওয়েভের এনার্জিটা সেটাকে অ্যাবজর্ব করে দিবে। এবং পিস্টনটা এই পর্যন্ত উঠে চলে আসছে, ছবিতে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে আসছে হচ্ছে স্পাইকের কারণে, হ্যাঁ, অ্যাডিশনাল যে শক ওয়েভটা জেনারেট করছে উঠে চলে আসছে, এখানে এনার্জি অ্যাবজর্বেশন হয়ে যাবে, তারপর আবার পিস্টনটা তার অরিজিনাল পজিশনে এইখানে চলে আসবে। এই জিনিসগুলো এখানে বলা আছে যে কিভাবে কাজ করছে। ওয়াটার হ্যামার অ্যারেস্টার এমপ্লয়েজ এ প্রেসারাইজড ফিউশন অফ এয়ার বা চেম্বার অফ এয়ার যদি আমরা সহজ ভাষায় বলি, অ্যান্ড এ টু ওরিং পিস্টন, যেটা ওরিং পিস্টন থাকছে এবং হচ্ছে প্রেসারাইজড এয়ার চেম্বার থাকছে, যেটা পার্মানেন্টলি কিন্তু পানির যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা সেটার থেকে কিন্তু সেপারেট থাকছে, এটার মধ্যে কিন্তু পানি ঢুকবে না। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এমন ভাবে ডিজাইন করা থাকবে যেটার মধ্যে কিন্তু পানি ঢুকবে না। এটা সবসময় এই পিস্টন থেকে, পিস্টন এই এয়ার চেম্বারটাকে সবসময় সেপারেট করবে। যখন ভালভটা ক্লোজ হবে এবং ওয়াটার ফ্লোটা সাডেনলি স্টপড হয়ে যাবে, প্রেসার স্পাইক পুশেস দ্য পিস্টন আপ দ্য অ্যারেস্টার চেম্বার এগেইনস্ট দ্য প্রেসারাস ফিউশন অফ এয়ার। এই কম্প্রেসিবল যে এয়ারটা থাকবে সেই কম্প্রেসড এয়ারের এগেইনস্টে পিস্টনগুলো উপরের দিকে উঠে যাবে এবং এটাতে এই শক ওয়েভের যে প্রেসারটা সেটা হচ্ছে অ্যাবজর্ব করে দিবে। অ্যাবজর্ব করে আবার আস্তে পিস্টনগুলো নিচের দিকে নেমে চলে আসবে। বড় ধরনের যে ওয়াটার সাপ্লাই পাইপগুলো সেখানে এবং অ্যাপ্লিয়েন্সেস যেখানে আছে, তোমরা অনেক সময় এটা দেখবা যে যারা হচ্ছে ওয়াশিং মেশিন ইউজ করছে বা অন্য কোনো ধরনের অ্যাপ্লিয়েন্সেস ইউজ করছে, সেই অ্যাপ্লিয়েন্সেস গুলো যাতে নষ্ট না হয় ওয়াটার হ্যামারিং এর কারণে, তারাও কিন্তু সেখানে ছোট ছোট এই ধরনের ওয়াটার হ্যামার অ্যারেস্টার ইউজ করছে। তো তাহলে তোমরা এখানে ওয়াটার হ্যামার কি, কিভাবে তৈরি হচ্ছে সেই ফেজ গুলো দেখবে এবং সেটা কন্ট্রোলিং মেথড, এখানে কিন্তু তিনটা জিনিস, ঠিক আছে? মিস, হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের দেশে কি ওয়াটার হ্যামারিং এই প্রসিডিউর বা এই প্রিকশনটা কি নেওয়া হয়, কন্ট্রোলিং মেথডটা? হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়।
বাসায় হয়তো কম করা হয়, কিন্তু যে সমস্ত তোমার বললাম তো যেখানে হচ্ছে অ্যাপ্লিয়েন্সেস গুলো থাকে সেগুলো যদি নষ্ট না হয়, আমরা যদি সেটাকে মেইনটেইন করতে যাই প্রপারলি, সেখানে সাধারণত করা হয়। এবং যেখানে লার্জ পাইপ গুলো সেখানে একটা নির্দিষ্ট যেখানে বাল্ব থাকে বাল্বের আপস্ট্রিমে এই ধরনের ওয়াটার হ্যামার অ্যারেস্টার ইউজ করা হয়। ওকে মিস। এরপরে যে ফোর্স গুলো আসবে এগুলো আমরা খুব ডিটেইলসে যাবো না, শুধু টাইপ গুলো সম্বন্ধে একটু ডিসকাস করছি যে টাইপ গুলো কি কি। নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপের ফোর্স হতে পারে বেন্ডে বা চেঞ্জ ইন ক্রস সেকশনে। বেন্ডে যে ফোর্সটা আসে আসলে ওয়াটার সাপ্লাই পাইপের, এটা অনেক সময় খুব সিগনিফিকেন্ট একটা ভ্যালু হয়। বেন্ড বলতেছে ধরো আমার নট নেসেসারিলি যে 180 ডিগ্রি বেন্ড, এরকম ধরনের বেন্ড কিন্তু অনেক জায়গাতে থাকে, অনেক সেগমেন্টে, যে পানি এরকম যাচ্ছে, পানিতে এরকম হচ্ছে বেন্ড ডেভেলপ হচ্ছে। তো পানির ফ্লোটা যখন এরকম থাকে এবং বেন্ডে এসে ধাক্কা খায়, অবভিয়াসলি পানিটা কি করবে, এখানে হাই প্রেসারে এই জায়গাগুলোতে কিন্তু পুশ করবে এবং সেখানে ট্রিমেন্ডাস প্রেসার ডেভেলপ করতে পারে, স্পেশালি যখন ভি বা কিউ সেটা যখন অনেক বেশি হয়। এই ধরনের বেন্ডে বা যখন ক্রস সেকশনও ইভেন চেঞ্জ হয়, ক্রস সেকশন চেঞ্জ হয় বলতে এনলার্জমেন্ট হয় অথবা কন্ট্রাকশন হয়, সেখানেও কিন্তু এই ধরনের অ্যাডিশনাল প্রেসার পাইপ লাইনের উপরে তৈরি হতে পারে এবং সেটার ম্যাগনিটিউডটা ভ্যারি করবে ডিপেন্ডিং অন দ্য ফ্লো ভেলোসিটি এন্ড দ্য ফ্লো রেট। এগুলোর সাথে সাথে এটার মোমেন্টামটা কতটুকু হবে সেটা ভ্যারি করতে পারে। এটা আসলে কতটুকু হবে এটা আমাদের প্রপার ডিজাইন করে বের করতে হবে। এটার ডিজাইন প্রসিডিউর আমরা ডিটেইল যাচ্ছি না এখানে, যদিও একটা সিম্পলিফাইড ওয়েতে বলে দেওয়া আছে যে লংটিউডাল ফোর্সটা কতটুকু। এটা তো লং সেকশনে লংটিউডাল একটা স্ট্রেস ডেভেলপ করবে, সেই ফোর্সটা যদি আমি ক্যালকুলেট করতে যাই, সেই ক্যালকুলেট এস হচ্ছে ইউনিট স্ট্রেস, তারপর পাই ডি হচ্ছে সার্কামফারেন্স যে এরিয়াটা, টোটাল যে এরিয়াটা এর সার্কামফারেন্স বরাবর সেটা হচ্ছে পাই ডি, আর থিকনেস অফ দ্য পাইপ হচ্ছে টি। এই এরিয়াটার উপরে হচ্ছে স্ট্রেসটা ডেভেলপ করে, আর স্ট্রেসটা যদি এত হয় তাহলে লংজিচুডাল ডিরেকশনে যে ফোর্সটা বেন্ডে বা ক্রস সেকশনে ডেভেলপ করছে দ্যাট ইকুয়ালস টু এটা। এসটা তো আমাদেরকে বের করতে হবে এবং এসটা হচ্ছে আইডেন্টিক্যাল না, এসটা বললামই, সেটা কিন্তু ম্যাগনিটিউডটা ডিফারেন্ট প্যারামিটার উপরে ভ্যারি করতে পারে। সেটা আমাদেরকে কিন্তু আসলে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, স্পেশালি যেখানে বেন্ডটা খুব শার্প বেন্ড হবে অথবা ক্রস সেকশনের চেঞ্জটা খুব শার্প চেঞ্জ হবে। তো এইখানে আমাদের কন্ট্রোল করার জন্য এই ধরনের স্ট্রেস আসবেই, কম হোক বেশি হোক, ম্যাগনিটিউড কম হোক বেশি হোক, এটাকে কন্ট্রোল করতে পারা যায় কিভাবে, যেহেতু আমরা বুঝতে পারছি যে এই জায়গাগুলোতে ট্রিমেন্ডাস প্রেসার আসতে পারে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে প্রপারলি অ্যাঙ্করিং করতে হবে। অ্যাঙ্করিং বলতে অ্যাঙ্করিং অনেক টাইপের হতে পারে, স্টিল দিয়ে অ্যাঙ্করিং করা হয়, কংক্রিটের ব্লক দিয়ে চারপাশে ওই জায়গাটাকে আটকে রাখা হয় যাতে একটা কি পাচ্ছে এই ফোর্সটা, যে অ্যাডিশনাল ফোর্সটা বা স্ট্রেসটা আসে সেইটাকে যাতে রেজিস্ট করার জন্য এনাফ অ্যাঙ্করেজ থাকে, অথবা এই ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় যাতে সেই রকম একটা সিস্টেম ডেভেলপ করা। ঠিক আছে, তো এটার কন্ট্রোলিং মেথডটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যাঙ্করিং করতে হবে বেন্ডে অথবা কন্ট্রাকশন অথবা এনলার্জমেন্টে। এখানে উইদাউট এনি প্রিকশন শুধু টিপিক্যালি শুধু পাইপ লে ডাউন করলাম আর জয়েন করে দিলাম, তা করলে কিন্তু এই জায়গাগুলো ভেঙে যেতে পারে, খুব দ্রুতই ভেঙে যেতে পারে, আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে ফোর্সটা সেটা হচ্ছে ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। আমরা অনেক ধরনের পাইপিং ম্যাটেরিয়ালস ডিসকাস করেছি, কিন্তু সবগুলো পাইপিং ম্যাটেরিয়ালস সি মোর অর লেস টেম্পারেচার সাসেপ্টিবল ম্যাটেরিয়াল। দ্যাট মিনস টেম্পারেচার চেঞ্জ হলে সেখানে আইদার টেনসাইল ফোর্স ডেভেলপ করবে অথবা কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে। ইউজুয়ালি হচ্ছে টেম্পারেচার বাড়লে যে স্ট্রেসটা ডেভেলপ করে সাধারণত কি হয়, এক্সপানশন হয় না বেশিরভাগ। আমরা যদি স্টিলের কথাই বলি বা কংক্রিটের কথাও বলি, সেক্ষেত্রে কি হয়, যদি টেম্পারেচার বেড়ে যায় এবং স্পেশালি যেখানে সাডেন চেঞ্জ হয়, আমাদের দেশে আসলে সাডেন টেম্পারেচার চেঞ্জটা যেমন খুব কম হয়, কিন্তু কিছু কিছু কান্ট্রিতে তোমার টেম্পারেচারে যে ভ্যারিয়েশন থ্রু আউট দ্য ইয়ার তাদের কিন্তু অনেক বেশি। অনেক সময় দেখা যাচ্ছে বিলো জিরো ফ্রোজেন হয়ে যাচ্ছে, আবার অনেক সময় কিন্তু সেটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেইখানে কিন্তু এই পাইপ লাইনের উপরে যে টেম্পারেচার চেঞ্জের যে ইফেক্টটা সেটা কিন্তু অনেক বেশি এবং সেটাকে অবশ্যই প্রপারলি অ্যাড্রেস করতে হবে। তো যেটা বললাম, টেম্পারেচার যদি বেড়ে যায় সাধারণত হচ্ছে এক্সপানশন হয় পাইপিং ম্যাটেরিয়ালসে এবং সেখানে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করে। পাইপ যদি এরকম সেগমেন্ট থাকে, ধরো আমার একটা পাইপিং সেগমেন্ট, হঠাৎ করে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে পাইপিং সেগমেন্টটা একটু এদিকে দুই পাশেই দেখা যাচ্ছে যে একটু বড় হয়ে যাচ্ছে, আবার যখন টেম্পারেচার কমে যায় তখন কি হয়ে যেতে পারে, শ্রিঙ্কেজ হতে পারে। তবে যেই টাইপের স্ট্রেস ডেভেলপ করুক না কেন, এটা কোন ডিরেকশনে স্ট্রেসটা হচ্ছে অ্যালং দা ফ্লো ডিরেকশন। দ্যাট মিনস এখানে যে স্ট্রেসটা ডেভেলপ করবে টেনসাইল হোক কম্প্রেসিভ হোক, সেটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস ডেভেলপ করবে। তো এই ধরনের স্ট্রেস ডেভেলপ করবে যখন হচ্ছে
টেম্পারেচারের কারণে এই যে লেন্থের যে চেঞ্জটা সেটা যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই, আই মিন পাইপ একটার সাথে একটা একদম স্টিফ জয়েন্ট দিয়ে যদি আমরা আটকে দিই, তাহলে তো পাইপে আসলে এইভাবে এক্সপানশনের বা কম্প্রেশনের কোনো সুযোগ থাকবে না। তখন কিন্তু এই ধরনের টেম্পারেচার চেঞ্জে পাইপের যে জয়েন্ট গুলো সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, জয়েন্টটাতে সবসময় এক্সপানশন জয়েন্ট হিসেবে প্রভিশন রাখতে হবে। দ্যাট মিনস যেই সেগমেন্টটুকু থাকবে সেই সেগমেন্টে টেম্পারেচারের কারণে যে পরিমাণ এক্সপানশন বা কন্ট্রাকশন হতে পারে সেটাকে যাতে অ্যাকোমোডেট করতে পারে উইদিন দ্য এক্সপানশন জয়েন্ট, এমন ভাবে এক্সপানশন জয়েন্টটা দিতে হবে। জয়েন্টটা এমন থাকতে হবে, জয়েন্টের মাঝখানে যে পাইপগুলো থাকবে, মানে দুইটা সেগমেন্টকে যে জয়েন করবে, সেই সেগমেন্টে যে পরিমাণ এক্সপানশন হবে বা কন্ট্রাকশন হবে সেটা যাতে জয়েন্টের মধ্যে হয়। তো জয়েন্ট থেকে যাতে পাইপগুলো কিন্তু যাতে কখনোই ছুটে না যায়, এইভাবে করে আমাদেরকে যদি টেম্পারেচার চেঞ্জটা খুব বেশি হয়, এক্সপানশন জয়েন্ট প্রোভাইডের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে হবে। এবং এটার যে পরিমাণটা, এটাকে এখানে দেখানো হয়েছে যে ডেল্টা ইকুয়ালস টু ই আলফা ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি তো টেম্পারেচার চেঞ্জ কতটুকু হচ্ছে সেটার কারণে, ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, পাইপিং যে ম্যাটেরিয়ালস থাকবে সেটার মডিউলাস অফ ইলাস্টিসিটি, আর সেটার যে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে আলফা। এখান থেকে আমরা টেম্পারেচারের কারণে কতটুকু স্ট্রেস ডেভেলপ করতে পারে, মানে কতটুকু চেঞ্জ হবে সাডেন, সেই চেঞ্জটা থেকে কতটুকু স্ট্রেস ডেভেলপ করতে পারে সেটা আমরা বের করতে পারি, এবং সেই অনুযায়ী সেই স্ট্রেসটাকে রেডিউস করার জন্য এক্সপানশন জয়েন্টটাকে ডিজাইন করতে হবে। এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম মোরলেস সবগুলোই ছিল হচ্ছে পাইপের ইন্টারনাল ফোর্স, মানে পাইপের ভিতরে কিন্তু এই ধরনের স্ট্রেস গুলো ডেভেলপ করে। এখন আমরা যেটা লাস্ট যে ফোর্সটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স বলতে যদি একটা পাইপ থাকে, পাইপের উপরে বাইরে থেকে যে ফোর্স গুলো তাকে ক্যারি করতে হয়, মানে ইন্টারনালিটা। তো পাইপের এক্সটার্নাল ফোর্স হিসেবে কি কি আসতে পারে, একটা হচ্ছে পাইপের সেলফ ওয়েটও আসলে পাইপের এক্সটার্নাল ফোর্স অনেক সময় ধরা হয়। তারপর আসতে পারে পাইপকে আমরা লে ডাউন করে থাকি, তারপর তার উপরে যখন আমরা ট্রেঞ্চের মধ্যে লে ডাউন কমপ্লিট হয়ে যায়, এটার উপরে ব্যাকফিল ম্যাটেরিয়াল দিয়ে ভরে দেওয়া হয়। এরপরে যদি রোডের মধ্যে পাইপটাকে লে ডাউন করা হয়, উপরে যে ট্রাফিক লোড থাকবে সেটাও একটা পার্শিয়ালি পাইপের মধ্যে ট্রান্সমিট হবে। তো এই লোড গুলো, এগুলোই হচ্ছে পাইপের বাইরের দিক থেকে পাইপের উপরে অ্যাপ্লাই করছে। এই ধরনের ফোর্স গুলোর কারণে পাইপে কি ধরনের স্ট্রেস ডেভেলপ করতে পারে এবার সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা এখানে দেখবো আমরা। তো ধরে নিচ্ছি একটা পাইপের সেগমেন্ট যেটা আনসাপোর্টেড। এখন আনসাপোর্টেড পাইপ কিরকম হতে পারে বলতো? পাইপ আনসাপোর্টেড কিভাবে হবে? ওয়াটার সাপ্লাই পাইপ, শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। আনসাপোর্টেড পাইপ কিরকম হতে পারে, মানে সেটা যদি ফিজিক্যালি আমি চিন্তা করি যে আনসাপোর্টেড মানেটা কি, কেসটা কিরকম হবে? আসলে পাইপগুলোকে সবসময় আমরা লে ডাউন করি কিসের উপরে? মাটির উপরে করি না? মানে এটা পুরোপুরি সাপোর্টটা কোথায় পাচ্ছে? মাটির উপরেই তো সেটা সাপোর্টটা পাচ্ছে। ধরে নিচ্ছি যে পাইপটা মাটির উপরে নাই, ওভারহ্যাং করে কোন কিছুর সাথে আমি আটকে রাখছি, এটাই হচ্ছে আনসাপোর্টেড পাইপ। তো এটাকে কিন্তু আমরা নরমালি একটা বিমের মতো করেই কনসিডার করতে পারি না? তোমরা তো বিম অ্যানালাইসিস করে এসছো। বিম ধরে নিচ্ছি যে এটা নিচে সাপোর্ট নাই, তো এটাকে ওভারহ্যাং করে রেখেছি, তাহলে তাকে কি লোড ক্যারি করতে হচ্ছে? একটা হচ্ছে পাইপের ওয়েট, পাইপের মধ্যে যে পানিটা যাচ্ছে সেটার ওয়েট এটাকে ক্যারি করতে হবে। এটার উপরে যে সুপার ইম্পোজ লোড গুলো আছে, সুপার ইম্পোজ লোড বলতে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল, ট্রাফিক, এগুলো হচ্ছে সুপার ইম্পোজ লোড। বা অ্যাডিশনাল যদি এটার উপরে অন্য কোনো যদি ইউটিলিটি কানেকশন থাকে সেগুলোর লোড গুলোও কিন্তু এটার উপরে আসবে। এগুলো সবগুলোর ওয়েট গুলো এটার উপরে আসবে। আমরা যেভাবে বিমে অ্যানালাইসিস করি সেভাবে কিন্তু আমরা বিম অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, এভাবে করে আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আসলে আমরা এটা করতে পারি না, কারণ পাইপের ক্ষেত্রে কিন্তু আসলে আনসাপোর্টেড না। পাইপের ক্ষেত্রে কিন্তু নিচে একটা সাপোর্টিং কন্ডিশন আছে, এবং সেই সাপোর্টিং কন্ডিশনটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। তো এখানে আসলে পাইপটা কতটুকু লোড রেজিস্ট করবে বা পাইপের উপরে আসলে কতটুকু স্ট্রেস আসতেছে সেটা শুধুমাত্র এই লোডের ভ্যালুগুলো থেকে আসলে আমি বের করতে পারি না। এটা ছাড়াও অ্যাডিশনাল আসলে ট্রেঞ্চের জিওমেট্রিক্যাল কন্ডিশন কি, ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা কিরকম, ন্যাচারাল সয়েলটা কিরকম, আর পাইপের উপরে যে কাভারটা দেওয়া হচ্ছে সেগুলো কিরকম, সেগুলোর উপরে বেস করে পাইপে এই লোডটা কতটুকু আসবে সেটা আমরা ক্যালকুলেট করি। তারপর তার ফ্লেক্সাল যে স্ট্রেসটা ডেভেলপ করতে পারে পাইপের উপরে, সে ফ্লেক্সাল স্ট্রেসটা ক্যালকুলেট করে এবং সেই অনুযায়ী পাইপিং ম্যাটেরিয়ালটা
ডিজাইন করা হয়। তো আমি আগে এর পরের অংশগুলোতে, পরের পয়েন্টগুলোতে যাওয়ার আগে একটু কনস্ট্রাকশন কন্ডিশন পাইপের কিরকম হতে পারে সেটাতে আমরা একটু যাই। তো এখানে দেখানো আছে যে ট্রেঞ্চ করে যে সমস্ত পাইপগুলো লে ডাউন করা হয় তার 3টা কেস এখানে দেখানো আছে, যে কনস্ট্রাকশনের সময় পাইপগুলো কিভাবে লে ডাউন করা হয়। এটা হচ্ছে পাইপগুলো, এটা হচ্ছে পাইপ, এটা পাইপ, এখানে পাইপ। তো এইখানে যে যে লিজেন্ড দেয়া, এটা হচ্ছে তোমার ন্যাচারাল সয়েলের যে অংশটুকু। দ্যাট মিনস আমি প্রথমটা যদি আমরা বলি, এখানে হচ্ছে আমাদের ন্যাচারাল গ্রাউন্ড, সেখানে ট্রেঞ্চ খুঁড়ে এই লেভেল পর্যন্ত করা হয়েছে, তারপর এখানে পাইপটাকে লে ডাউন করা হয়েছে এবং ব্যাকফিল ম্যাটেরিয়াল দিয়ে আবার ভরে এটাকে আপ টু দা গ্রাউন্ড পর্যন্ত ফিল করে নিয়ে আসা হয়েছে। এটা খুব নর্মাল কেস, টিপিক্যাল কেস। ট্রেঞ্চের যে উইডথটা সেটাকে এখানে বি হিসেবে ডিফাইন করা হচ্ছে, আর পাইপের যে ডায়ামিটারটা সেটাকে আমরা ডি দিয়ে ডিফাইন করছি। তো সেকেন্ডটাও একই রকম ট্রেঞ্চ করা হয়েছে এবং একদম বেইজে যে পাইপটাকে বসিয়ে লে ডাউন করে আবার সেটাকে ব্যাকফিল ম্যাটেরিয়াল দিয়ে ভরে দেওয়া হয়েছে। কিন্তু ডিফারেন্সটা কি খেয়াল করে দেখো, এখানে যখন ট্রেঞ্চ কনস্ট্রাক্ট করা হয়েছে, ট্রেঞ্চের জন্য এই অংশটুকু ট্রেঞ্চ কিন্তু উইডথটা একটু বেশি ছিল, কিন্তু যেখানে পাইপকে লে ডাউন করা হয়েছে সেখানে পাইপ ট্রেঞ্চটা কিন্তু আরেকটু ন্যারো ডাউন হয়ে গেছে। এখানে এই উইডথটা ইম্পর্টেন্ট না, আই মিন উপরে আমরা যে উইডথটা ট্রেঞ্চের মেইনটেইন করছি সেটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেটুকু ট্রেঞ্চের মধ্যে আমরা পাইপটাকে লে ডাউন করছি, নিচের যে ন্যারোয়ার পোর্শনটুকু সেটার উইডথটাকে আমরা এখানে বি হিসেবে ডিফাইন করছি। এখানে যে লোডটা আসলে পাইপের উপরে আসবে এটা এই উইডথের না, মেইনলি হচ্ছে এই বরাবর যতটুকু সুপারইম্পোজ লোড আছে সেটার লোডটা আসলে এই পাইপের উপর আসবে। তখন আমরা ক্যালকুলেশন করার সময় কিন্তু এই অংশটুকুর লোডটা ধরে ক্যালকুলেট করবো। ওকে, থার্ড যে কেসটা দেখো, এখানে দেখা যাচ্ছে ন্যাচারাল গ্রাউন্ডটা এই লেভেলে, তাহলে পাইপটাকে এখানে কিভাবে বসানো হয়েছে? অনেক জায়গাতে আমরা পাইপ লে ডাউন করতে গিয়ে দেখি যে আমাদের ন্যাচারাল গ্রাউন্ডটা অনেক নিচে, আমাদের যে পাইপের গ্রেডিয়েন্টটা মেনটেন করা দরকার তাকে প্রেসার পাইপ বা গ্র্যাভিটি পাইপ হিসেবে মেনটেন করার জন্য, সেই গ্রেডিয়েন্টটা মেনটেন করতে গেলে আমি এখানে বসাতে পারছি না, পাইপটাকে উপরে বসাতে হবে। পাইপটাকে উপরে বসাতে হলে কি করতে হবে? অনেক জায়গায় থাকে না, অনেক সময় কি থাকে, কিছু একটা খাত থাকে বা অনেক সময় লোয়ার একটা লেগ বা এই ধরনের থাকলো, সেই জায়গাগুলোতে আমি পাইপটাকে কিভাবে বসাবো? সেখানে যেটা করা হয়, পাইপের বসানোর আগেই ন্যাচারাল গ্রাউন্ডের উপরে কিছু কিন্তু ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ভরে দেওয়া হয়, তারপর তার উপরে হচ্ছে পাইপ দেওয়া হয়, আবার পাইপ লে ডাউন করার পরে আবার ব্যাকফিল ম্যাটেরিয়াল দেওয়া হয়। কিন্তু তিনটাকে, এটাকে আমরা ইমবাকমেন্ট কন্ডিশনও বলতে পারি। ইমবাকমেন্ট গুলোতে সাধারণত দেখা যায় যে ন্যাচারাল গ্রাউন্ড অনেক নিচে থাকে, সেখানে খুব ডিফিকাল্ট, পাইপ সেই পর্যন্ত লে ডাউন করা যায় না। পাইপে যে ডিজাইন গ্রেডিয়েন্ট মেনটেন করতে গেলে প্রথমে হচ্ছে কিছু ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ভরে দিতে হয়, তারপর সেখানে পাইপ বসিয়ে তার উপরে ব্যাকফিল ম্যাটেরিয়াল দিয়ে ফিল করতে হয়। তো তিনটা কেস সবাই বুঝতে পেরেছে যে কনস্ট্রাকশন কন্ডিশনে পাইপগুলো বসানোর সময় কি কি কন্ডিশন আসতে পারে? জি মিস। এখন আসলে পাইপের উপরে যখন লোড আসবো, আমরা একটু আগে লোড গুলো বলছি, যেটা হচ্ছে ব্যাকফিল লোড আসতে পারে, উপরে ট্রাফিক লোড আসতে পারে, আর পাইপের ওয়েট অবশ্যই ইন অ্যাডিশন টু ওয়াটার ওয়েট সেগুলো তো ক্যারি করতেই হবে। তো আমরা যদি শুধু ব্যাকফিল ম্যাটেরিয়ালের ক্যালকুলেশনটা করতে চাই, ব্যাকফিলের ইউনিট ওয়েটটা পার লিনিয়ার ফিটে পাইপের উপরে কতটুকু আসবে সেটা ক্যালকুলেট করতে গেলে এখানে একজন সায়েন্টিস্ট এগুলো নিয়ে অনেক কাজ করেছে। ব্যাকফিলটা কি? ব্যাকফিল বলতে আবার যখন পাইপটাকে মানে পাইপটাকে লে ডাউন করার পরে আবার যখন এই ট্রেঞ্চটা, এই গর্তটাকে আমরা ভরে দিচ্ছি, যে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আবার ব্যাক ফিলিং বলতে হচ্ছে আবার ভরে দিচ্ছি, এটাকে তো আমরা একবার ট্রেঞ্চ করছি, গর্ত খুঁড়েছি, তাই না? খুঁড়ে পাইপকে বসিয়েছি, আবার সেটাকে ব্যাক টু ফিল। ওকে, ক্লিয়ার হয়েছে কথাটা? জি ম্যাম। সেটা সাধারণত ন্যাচারাল যে সয়েলটা আমরা আসলে এক্সকাভেট করছি সেটা দিয়েও হতে পারে, অথবা অনেক সময় এটা যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে হয়, স্পেশালি যদি উপরে আবার রাস্তা থাকে, তখন কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারাল গ্রাউন্ডের সাথে ন্যাচারাল যে ফিলিং ম্যাটেরিয়াল থাকে যেটা আমরা উঠিয়ে ফেলেছি তার সাথে অন্য কিছু মিক্স করে ব্যাকফিল ম্যাটেরিয়ালটা হতে পারে। এখন আসলে যেটা বলছিলাম যে এই ব্যাকফিল, একটা হচ্ছে যে মাটি কতটুকু লোডটা আসবে, মাটির উপরে কতটুকু লোডটা আসবে, এই পুরাটুকু লোড কি পাইপের উপরে আসবে, এইটুকু পুরাটুকু লোড আসবে নাকি কতটুকু আসবে?
আসলে দেখা যায় যে পাইপের ঠিক এক্স্যাক্টলি উপরের দিকে যতটুকু ব্যাকফিল ম্যাটেরিয়াল থাকে ততটুকু লোডই আসে, কিন্তু এখানে এই যে প্রিজমটা, আমি যদি এখানে ন্যাচারাল গ্রাউন্ডের সাথে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালে যে সয়েল প্রিজম, এই যে ডিফারেন্সটা, প্রিজম বলতে একটা যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা যদি ধরি, এখানে এইটুকু তো আমরা ব্যাকফিল ম্যাটেরিয়াল দিয়ে ভরে দিচ্ছি, তাই না? আর এই সাইডে হচ্ছে ন্যাচারাল গ্রাউন্ড। তো দেখা যায় ব্যাকফিলের যে ওয়েটটা, ব্যাকফিলকে যদিও আমরা মাটি যখন আবার ভরাট করে দেই ট্রেঞ্চে, তখন কিন্তু ট্যাপিং করে সেটাকে সেটেল করা হয়, কখনোই কিন্তু ওই মাটিকে জাস্ট নর্মালি ফিল করে রেখে দেওয়া হয় না। তোমরা তো এটা অনেক সময় তো দেখেছো যে বিভিন্ন ধরনের ম্যানুয়াল কম্প্যাক্টর অথবা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ট্রাকের মাধ্যমেও কম্প্যাকশন কিন্তু করা হয়। তো ব্যাকফিল ম্যাটেরিয়ালটাকে যদিও কম্প্যাক্ট করা হয়, বাট সেটা কখনোই ন্যাচারাল গ্রাউন্ড যে পরিমাণে যেভাবে সেটেল অবস্থায় থাকে, ব্যাকফিল ম্যাটেরিয়ালটা কিন্তু কখনোই সেই অবস্থায় যায় না। দ্যাট মিনস আফটার পাইপ লে ডাউন, এই যে ব্যাকফিল ম্যাটেরিয়ালটা, পাইপটা যদি রিজিড ম্যাটেরিয়ালে না হয়ে ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালে হয়, তখন মাটিতে বসানোর পরে পাইপটাও কিছুটা সেটেল ডাউন হয়, সাথে সাথে এই যে ব্যাকফিল করার জন্য যে মাটিটা ইউজ করা হচ্ছে সেই মাটিটাও কিন্তু আস্তে আস্তে সেটেল হচ্ছে। ঠিক আছে, তো সেটেল হওয়ার সময় ব্যাকফিল ম্যাটেরিয়ালের যে ওয়েটটা, ওভারঅল ওয়েটটাকে যদি আমি ডাব্লিউ ধরি, এই ডাব্লিউটা কিন্তু পুরোটা পাইপের উপরে আসে না, কারণ এগুলো কিছুটা হচ্ছে ডিসপ্লেসড হয়ে, যেহেতু সেটেলমেন্ট হচ্ছে, আস্তে আস্তে সাইডেও কিন্তু ডিসপ্লেসড হয়ে চলে যেতে থাকে, এবং এটা যে টোটাল ওয়েটটা থাকে সেটা ন্যাচারাল গ্রাউন্ডের সাথে এই প্রিজমের যে এন্ডটা থাকে সেখানে বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এইটা এইদিকে ফোর্স দিচ্ছে, আর এই ন্যাচারাল গ্রাউন্ডটা যেহেতু অলরেডি হচ্ছে সেটেলড একটা গ্রাউন্ড, সেটা কিন্তু একটা তার অপোজিট ডিরেকশনে কিছুটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এখানে যে টোটাল ফোর্সটা ডাব্লিউ আসার কথা, আসলে দেখা যায় যে এই পাইপের উপরে টোটাল যে অ্যাক্টিং ফোর্সটা বা অ্যাক্টিং লোডটা, সেটা কখনো ডাব্লিউ হয় না, এটা হয় টোটাল টোটাল লোডটাকে আমি যদি পি ধরি, আমি একটু ভুল করেছি, এখানে যে টোটাল ব্যাকফিলের যে ওয়েটটা, সেটাকে যদি আমি পি ধরে নিই, যদিও এই পিটাই আমার কাছে দেখে মনে হচ্ছে যে পাইপের উপরে এই টোটাল লোডটাই আসার কথা, আসলে দেখা যায় প্র্যাকটিক্যালি এতটুকু লোড পাইপকে ক্যারি করতে হয় না, কারণ এই ব্যাকফিল ম্যাটেরিয়ালটা কন্টিনিউয়াসলি সেটেল ডাউন হতে থাকে, এবং পাইপটাও কিন্তু আসলে সেটেলমেন্ট কিছুটা হলেও হতে থাকে। তো এখানে পাইপের উপরে যে ফোর্সটা আসে, সেটাকে যদি আমি ডাব্লিউ হিসেবে ধরে থাকি, ডাব্লিউ ইকুয়ালস টু হয় হচ্ছে যে এই ব্যাকফিলের লোড মাইনাস এই ব্যাকফিল ম্যাটেরিয়াল সাথে ন্যাচারাল যে গ্রাউন্ড, তার যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে, দুই সাইডেই তো হয়, প্রিজমের এই পাশেও হচ্ছে এই পাশেও হচ্ছে, এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা 2 টাইমস করলে যে ভ্যালুটা হয়, সেটার সাথে সেটা বিয়োগ করলে যে ভ্যালুটা, সেটা হচ্ছে ডাব্লিউ। খুব সিম্পলিফাইড ওয়েতে বলতে গেলে ব্যাকফিলের টোটাল লোডটা যদি আমি এখানে হিসাব করি যে হ্যাঁ আমার এতটুকু হাইট আছে, সয়েলের ইউনিট ওয়েট এতটুকু, হাইট এতটুকু, তাহলে আমাদের ইয়ার উপরে লোড আসবে এতটুকু, আসলে তা আসবে না, লোড আসবে তার থেকে কম, কারণ কিছুটা লোড এখানে ন্যাচারাল সয়েলের সাথে ব্যাকফিল ম্যাটেরিয়ালের যে সয়েলের প্রিজমটা থাকছে, সেটার সাইড বরাবর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, সেটা দুই সাইডেই হচ্ছে, আমরা যদি 2D ভিউ দেখি তাহলে দুই সাইডেই হলে এখানে পার লিনিয়ার ফিটে যে পরিমাণ লোডটা আসবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু পি মাইনাস 2f। এবং এই যে লোডটার কথা বলছি, এই লোডটা কিন্তু সমস্ত সুপারইম্পোজ লোডটা না, শুধুমাত্র ব্যাকফিল ম্যাটেরিয়ালের যে লোডটা পাইপের মধ্যে আসছে সেটা আমরা বলছি। তো এখানে এই লোডটা আমি কখন ক্যালকুলেট করব, কতটুকু ক্যালকুলেট করব, একটা তো যেমন এখানে আমরা ধরে নিব এই টোটালটুকু লোড, কিন্তু সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে আমরা যখন ব্যাকফিল ম্যাটেরিয়ালের লোড ক্যালকুলেট করব তখন ধরবো ট্রেঞ্চের এতটুকু উইডথের লোড, আবার থার্ড কেসে সেটা আরেক ধরনের কেস, তখন কিন্তু এটার উপরের যেই ব্যাকফিলের উইডথটা, সেটা টোটাল উইডথ ধরে এই ডাব্লিউটা ক্যালকুলেট করব। একটু আগে যেটা বলেছি এটাই এখানে ছবিতে দেখানো হয়েছে, এই যে থার্ড যে ছবিটা, লোড অন প্রেসার পাইপ, এখানে দেখা যাচ্ছে পাইপটা একদম গ্রাউন্ডের উপরে বসানো নাই, গ্রাউন্ড থেকে কিছুটা উপরে মাটি ফিল করা হয়েছে, তারপর ডি ডায়ামিটার একটা পাইপ বসানো আছে, এটাকে ব্যাকফিল করে এই ন্যাচারাল গ্রাউন্ড পর্যন্ত ভরে দেওয়া হচ্ছে। তো ব্যাকফিল ম্যাটেরিয়ালের টোটাল যে লোডটা সেটা পি, কিন্তু পাইপের উপরে যেই হরিজন্টাল সারফেস বরাবর যে লোডটা পারি লিনিয়ার ফিটে আসছে, সেটা ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি মাইনাস 2f। ঠিক আছে, এই জিনিসগুলো এসে আসলে এই যে থিওরি গুলো আসলে বের হয়েছে, মানে এগুলো নিয়ে
কাজ করেছেন, উনি হচ্ছেন সায়েন্টিস্ট মার্টসন। ওনার লোড থিওরি আসলে আমরা অ্যাপ্লাই করে থাকি যখন আমরা ব্যাকফিলিং ম্যাটেরিয়াল কতটুকু লোড ডেভেলপ করছে পাইপের উপরে, সেটা আমরা ক্যালকুলেট করে থাকি। তো মার্টসন রিকগনাইজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ লোড taken by a pipe is affected by the relative movement between the backfill and the natural soil. তো আমরা দেখলাম যে ন্যাচারাল সয়েল এবং ব্যাকফিলের মাঝখানে যে শিয়ার রেজিস্ট্যান্সটা তৈরি হয় সেটার মাধ্যমেও কিন্তু কিছুটা লোড সেখানে ট্রান্সফার হয়ে যায়, কারণ সেটেলমেন্ট অফ বোথ দ্য ব্যাকফিল and pipe occurs. And Marston proposed that the weight of the backfill was partly resisted by the frictional shear force developed between the prism of the soil and the side of the trench with time. তাহলে রেজাল্টেন্ট লোডটা যেটা হরিজন্টাল প্লেনে থাকবে টপ অফ দ্য পাইপ will be equal to the weight of the backfill minus this upward shearing forces. আশা করি কথাগুলো বুঝতে পারছো, লাইনগুলো বুঝতে পেরেছো? জি মিস। তাহলে এই মার্কসটনই আসলে কিভাবে আমরা লোড ক্যালকুলেশন করব, ওনার ডেভেলপ করা কিছু এমপিরিক্যাল ফর্মুলার মাধ্যমে আমরা ব্যাকফিলের জন্য, ব্যাকফিল ম্যাটেরিয়ালের জন্য যে লোড ক্যালকুলেশনটা আমরা করে থাকি এই পাইপের উপরে, সেটা এখানে আমরা দেখবো। এমপিরিক্যাল ফর্মুলা, কিন্তু আমি আবারও বলছি এমপিরিক্যাল ফর্মুলা বললে কিন্তু ওইখানে যে ইউনিটে তোমাকে ভ্যালুগুলো বসাতে হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ইউনিট চেঞ্জ করতে পারবো না। এই যে ফর্মুলাগুলো এই স্লাইডে দেয়া আছে, এই স্লাইডের এই ফর্মুলাগুলো এবং এর রিলেভেন্ট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো। আশা করি সবাই হয়তোবা কিনতে পেরেছো এই টেক্সট বুক অফ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এম.এ. আজিজের বইটা আমি কিনতে বলেছিলাম শুরুর দিনই, সেই বইটা আশা করি সবাই কিনেছো। যদি কিনে থাকো এটার পেজ নাম্বার 123, পেজ নাম্বার 123, 126 and 127, এই তিনটা পেজ একটু তোমরা দেখবা। পেজ নাম্বারগুলোকে আবার রিপিট করব, 123, 26 and 27। ম্যাম কোন বইটা আরেকবার একটু বললে ভালো হতো? এম.এ. আজিজের এই টেক্সট বুক অফ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। তোমাদের যে রেফারেন্স বই দিয়েছিলাম সেটার ফার্স্ট যে বইটা ছিল। ম্যাডাম বইটার কি পিডিএফ দেওয়া যাবে? বইয়ের পিডিএফ আসলে আমার কাছে নাই, বা ওটা এই ফরম্যাটে অ্যাভেলেবেল না। তোমরা বললে আমি হয়তো এই কয়েকটা পেজ আমি চেষ্টা করতে পারি। মিস পেজগুলো কি কি ছিল? 123, 23, 26 or 27। আর কেউ যদি কিনে থাকো, কেউ কি কিনো নাই? একজনও কেউ কিনো নাই? মিস আমি কিনেছি, কিন্তু মিস এই পেজগুলোতে এই রিলেভেন্ট কিছু পাচ্ছি না। মিস আমারটা তো এই রিলেভেন্ট। দেখো এই যে 123 তে দুটো টেবিল আছে, টেবিল 4.1, 4.2 ম্যাম পেয়েছো? 123 তে ইনস্টলেশন অফ টিউবওয়েল, মানে 122 এই তে মিস আমারটাতেও। তাই নাকি? তাহলে কি জি বই, মিস তোমাদের আমারটাতে। বইয়ের এডিশন কত? আমার বইয়ে তো আচ্ছা আমি তাহলে Second টপিকটা বলছি। edition। আমি তুমি একটু সারফেস ওয়াটার কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন এই চ্যাপ্টারে তোমরা যেটা দেখবা, টেবিল 4.1 এ আছে একটা কোএফিশিয়েন্টের ভ্যালু সি কোএফিশিয়েন্ট, আর টেবিল 4.2 তে আছে সিপি কোএফিশিয়েন্টের ভ্যালু। দুটো টেবিলের কথা বলছি, আর পরে যে দুটো পেজের কথা বলেছি সেখানে তিনটা ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 1, 2 and 3। ওকে, এই চ্যাপ্টার এই মানে ওই দুটো টেবিল তোমাদের দেয়া থাকবে, সেই দুটো টেবিল থেকে আমাদের ভ্যালু বের করতে হবে প্রবলেমগুলো করার জন্য। প্রবলেমগুলো আমি করাচ্ছি না, আমি ইকুয়েশনগুলো একটু বলে দিচ্ছি। প্রবলেমগুলো আসলে খুবই সিম্পল, তোমরা একটু দেখে নিবা, এই জন্য আমি বলছি এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যাদের কাছে বই আছে পেয়েছো এক্সাম্পল 1, 2, 3? জি মিস। যদি পারো, যদি তোমাদের সম্ভব হয়, তোমরা একটু তোমাদের এই 2-3টা পেজ যদি একটু করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তাহলে ওদের জন্য হয়তো বা ভালো হবে যারা কিনে নাই। যদিও সবারই কেনার কথা আমি প্রথমেই বলেছিলাম, তারপর যদি তোমরা একটু এই হেল্পটা করো বাকিদের জন্য। ওকে, আমি এখন আসলে একটু ফর্মুলাতে আসি। এখানে তিনটা ফর্মুলা দেয়া আছে, দেখো ডাব্লিউ ক্যালকুলেশন। 11:20 তে আমাদের একটা ক্লাস 22 মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিচ্ছি তাহলে, এখনই বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ চলে যেতে পারো।